এইচএসসি 2021 যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদেরকে তালুকদার হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্টের একটি কভার পেজ লিখতে হয়, সেই কভার পেজটি কিভাবে লিখতে হবে সেই সম্পর্কিত একটি নমুনা কভার পেজ তোমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই নমুনা যে উত্তরপত্রের কভার পেজ, যেটি প্রত্যেকটি উত্তরপত্রে যে কভার পেজ লেখা লাগবে অ্যাসাইনমেন্টের সাথে, সেই কভার পেজটি আমরা দেখব। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই কভার পেজটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। তো চলো কভার পেজ কিভাবে লিখতে হয় সেই সম্পর্কিত একটা নির্দেশনার ভিডিও আমরা দেখে নিই। এইচএসসি 2021 তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ লিখতে তোমরা জানো। কভার পেজের ভিডিওটি দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কভার পেজটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই কভার পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা তোমাদের কলেজ থেকেও এই কভার পেজটি দেওয়া হতে পারে। যদি দেওয়া না হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কম্পিউটার দোকান থেকে সেটা প্রিন্ট করে নিয়ে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের কভার পেজে সেটি ব্যবহার করতে হবে। তো প্রথমে লেখা থাকবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। যেহেতু এই অধিদপ্তর থেকে তোমাদেরকে প্রশ্নটি দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো বোর্ড না। হ্যাঁ, যদি বোর্ড হতো তাহলে ঢাকা বোর্ড লেখা হতো। এটা যেহেতু অধিদপ্তর এবং এটা সকল বোর্ডের শিক্ষার্থীদের একই রকম অ্যাসাইনমেন্ট, তাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ দিয়ে ঢাকা লিখতে হবে। এটা যা আছে ঠিক এভাবেই, এখানে তোমরা হাতে লেখা যাবে না, এই জিনিসটাই তোমরা জাস্ট এখানে পূরণ করতে হবে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এটা থাকবে। তারপর শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড। এখানে এই যে বোর্ডের পর যে খালি ঘর, এখানে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নাম লিখবে। যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে ঢাকা বোর্ড লিখবে, তুমি যদি কুমিল্লা বোর্ড হও তাহলে কুমিল্লা বোর্ড লিখবে, ময়মনসিংহ বোর্ড হলে ময়মনসিংহ বোর্ড লিখবে, যার যেই বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম লিখবে। তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, এটা হচ্ছে অষ্টম বা নবম শ্রেণীর যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী। নবম শ্রেণীতে তোমরা জানো তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে, কারণ তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমাদের নবম শ্রেণীতে মানে তোমরা যখন এসসি পরীক্ষা দিয়েছিল সেই এসসি পরীক্ষার একটা রেজিস্ট্রেশন হয়েছে। সেই এসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখতে হবে, তবে এটি ইংরেজিতে লিখতে হবে। তারপর বলা হয়েছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, তোমার নামটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। একেবারে এসসির যেই সনদ বা এসসির সময় তোমার যেই অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেভাবে তোমার নামটি লিখতে হবে, শিক্ষার্থীর নামটি লিখবে। এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, সবগুলো ক্যাপিটাল লেটার। তুমি যদি তোমার নাম হয় মোহাম্মদ রাকিব হোসাইন তাহলে MD পুরো লেটারগুলো, সবগুলো লেটারই ক্যাপিটাল লেটারে হবে। তারপর বলা হয়েছে পরীক্ষার্থীর পিতার নাম, এটি ইংরেজি ক্যাপিটাল লেটারে। তার মানে তোমার পিতার যে নাম সেটা ক্যাপিটাল লেটার হতে হবে। তবে তোমার যে সনদ রয়েছে বা তোমার যেই অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এসএসসি পরীক্ষার, সেই এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বলো বা রেজিস্ট্রেশন কার্ড বলো, সেখানে যেভাবে তোমার নামটি দেওয়া আছে, তোমার পিতার নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে এবং এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পরীক্ষার্থীর মাতার নাম তারপরে ঘরে, এখানে পরীক্ষার্থী তার নিজের মায়ের নাম লিখবে, এটাও এসএসসি সনদ বা দাখিলি সনদ অনুযায়ী। তারপর বলা আছে বিষয়কোড ও বিষয়ের নাম। এই বিষয়কোড ও বিষয়ের নাম হচ্ছে প্রথমে বিষয়কোড লিখতে হবে, তারপর বিষয়ের নাম লিখতে হবে। আমরা যখন অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার দেই, সেই অ্যান্সারের সাথে কিন্তু আমরা বিষয়কোডগুলো বলে দিই। হ্যাঁ, বিষয়কোডগুলো প্রশ্নের মধ্যেও লেখা থাকে। সেই যে বিষয়ে তুমি অ্যাসাইনমেন্ট লিখছো, ধরো তুমি পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখছো, তাহলে পদার্থবিজ্ঞান বিষয়ের যে বিষয়কোড সেটি লিখতে হবে। তারপরে যে খালি ঘর, এই অংশে তুমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এটা লিখে নিবে, মানে যে পত্রের জন্য লিখছো সেটা লিখবে। আচ্ছা, তারপর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে ক্রমিক নম্বর। ক্রমিক নম্বরটা ইংরেজিতে মানে হচ্ছে তোমার কয় নং অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যারা পদার্থবিজ্ঞান বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট লিখছো, পদার্থবিজ্ঞানটা কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট, প্রথম সপ্তাহে এটা কি 1 নং অ্যাসাইনমেন্ট, তাহলে 1 নং লিখবে। যদি 2 নং হয় তাহলে 2 নং লিখবে, 2 লিখবে, 3 হলে 3 লিখবে, এভাবে আর কি। আমরা ক্রমিক নং এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কীভাবে হবে সেটা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট অ্যান্সারের ভিডিওতে। তারপর বলা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা কিন্তু ইংরেজিতে বলেনি, এটা বাংলাতে লিখতে হবে। তো যেহেতু তোমরা বাংলা মিডিয়ামের শিক্ষার্থী, এটা কিন্তু ইংরেজিতে বললে ইংরেজিতে লিখে দিতে হবে, তাহলে অবশ্যই এটা বাংলা লিখতে হবে। আমরা যেই অ্যাসাইনমেন্টের শিরোনামটি দিব ভিডিওতে, সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা এখানে বসিয়ে দিবে। হ্যাঁ, প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিরোনাম হবে। ওকে, তারপরে যে নিচের অংশটা এখানে বলা আছে, নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন। মানে এই নিচের যেই ঘরটা, এই ঘরটা তোমরা শিক্ষার্থীরা একটু টাচ করতে পারবে না। মানে এখানে শিক্ষক তোমাদের নাম্বার প্রদান করবেন, যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের আলোকে যে কত নাম্বার বরাদ্দ আছে সেই বরাদ্দকৃত নাম্বার স্যার এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, খাতা যখন জমা দিবে, তারপর মানে অ্যাসাইনমেন্টগুলো যখন জমা দিবে তখন। আর এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে ক, খ, গ ও চ পর্যন্ত, চয়ের পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো যেই নাম্বার সেটা এখানে দেওয়া থাকবে এবং সর্বমোট নাম্বার শিক্ষক এখানে লিখে দেবেন। তারপর এখানে শিক্ষক তার সেই মূল্যায়নকারী শিক্ষকের নাম, যে শিক্ষক তোমার এই খাতাটি বা অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করেছেন সেই শিক্ষকের নাম এখানে সেই শিক্ষক দিয়ে দিবেন। শিক্ষক তার এখানে একটা সাইন দিয়ে দিবেন। এই যে কাটা অংশটা দেখতে পাচ্ছ কাঁচির মতো, এই কাঁচির মতো অংশটাও কিন্তু প্রিন্টে থাকবে, তবে এই অংশটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে বেশিরভাগই, তবে কিছু অংশ তোমরা নিজেরা পূরণ করবে। তবে লেখা আছে কি শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করতে হবে, কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা দেখবে বলে দিবে যে তোমরা এই অংশগুলো নিজেরা পূরণ করো, তো বাকি অংশটুকু আমরা পূরণ করব। যেমন দেখো বিষয়কোড ও বিষয়ের নাম, বিষয়কোড ও বিষয়ের নাম বলতে আমরা যে বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট লিখছি সেই বিষয়ের নাম লিখতে হবে। প্রথমে বিষয়কোড,
আমি যেমন একটু আগে বললাম যে তুমি হিসাব বিজ্ঞান বিষয়ের জন্য লিখতেছো, তাহলে হিসাব বিজ্ঞানের যে বিষয়কোড সেটা দিতে হবে, প্রথম পত্র যে বিষয়কোড সেটা লিখবে, তারপর বিষয়ের নাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র। যদি দ্বিতীয় পত্র জন্য লিখো তাহলে দ্বিতীয় পত্রের যে বিষয়কোড সেটা লিখবে আগে, তারপর কমা দিয়ে বিষয়ের নামটা লিখবে। তারপর বলা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, এটি ইংরেজিতে দিতে হবে। ক্রমিক নম্বর যদি 1 নং অ্যাসাইনমেন্ট লিখো তাহলে 101, 2 নং লিখলে 02, 3 লিখলে 03, এভাবে আর কি, যে বিষয়ের জন্য যত নম্বর অ্যাসাইনমেন্টের ক্রমিক হয় আর কি সেটা লিখবে। তারপর অ্যাসাইনমেন্টের শিরোনামটি আমরা ভিডিওতে দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুসারে আমরা শিরোনামগুলো লিখি, সেই শিরোনামগুলো ভিডিও থেকে দেখে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে বসিয়ে দিবে। আচ্ছা, যে বিষয়ের জন্য লিখছো সেই বিষয়ের শিরোনাম লিখতে হবে, অন্য বিষয়ের শিরোনাম এক বিষয়ের শিরোনাম আরেক বিষয় দিলে হবে না। যে বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট লিখছো ভিতরে সেই বিষয়ের শিরোনামই এখানে দিতে হবে। আচ্ছা, সেই বিষয়ের জন্যই যে প্রশ্নের জন্য যে শিরোনামটি সেটি দিতে হবে। আচ্ছা, তারপর এইটা কিন্তু তোমার নিজেরাই পূরণ করা লাগবে। তারপর বলা আছে নিচের অংশ ইংরেজিতে পূরণীয়, এই অংশটা ইংরেজিতে পূরণ করতে হবে পুরোটাই, এই অংশটুকু, যে ইন ও প্রতিষ্ঠানের নাম। তোমার যেই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করো, তুমি যে কলেজে পড়াশোনা করো, সেই কলেজের যে একটা ইন নাম্বার থাকে, একটা প্রতিষ্ঠানে দেখা যায় যে 6 সংখ্যার একটি ইন নাম্বার থাকে এবং এখানে 6টি ঘরে আছে। তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে শিক্ষা প্রতিষ্ঠানে তখন কিন্তু আমরা ইন নাম্বার জেনেছিলে যে তোমার কলেজের ইন নাম্বার কত। যদি তারপরও মনে না থাকে তাহলে এখন শিক্ষকদের সাথে যোগাযোগ করে ইন নাম্বারটি জেনে নিতে পারো এবং তোমার যে কলেজের নাম সেটি এখানে বসিয়ে দিবে। তুমি মাদ্রাসা শিক্ষার্থী হও তাহলে মাদ্রাসার যে ইন নাম্বার সেটি দিবে, তারপর এখানে মাদ্রাসার নামটি দিবে। তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু ইন নাম্বার এবং প্রতিষ্ঠান নাম এটা হচ্ছে কলেজের, হ্যাঁ অবশ্যই কলেজের হতে হবে। তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে তোমরা যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই এইচএসসি পরীক্ষায় তোমাদের ফর্ম ফিল আপ করানো হয়েছে, সেই ফর্ম ফিল আপে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করানো হয়েছে, রেজিস্ট্রেশনের নাম্বারটি এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যদি না জেনে থাকো তাহলে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান মানে তোমাদের কলেজে যোগাযোগ করো, কলেজের স্যাররা যারা এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করেছিল, তোমাদের কাছ থেকে তথ্য নিয়েছিল, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে যোগাযোগ করে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে দিবে এবং সবগুলো অ্যাসাইনমেন্টে একই রকম রেজিস্ট্রেশন নাম্বার মানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি বসাবে। তারপর পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর, তোমার এসএসসি পরীক্ষা তোমার তো দেওয়ার কথা ছিল 2021 সালেই, সেটা এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল কিন্তু এখন তো করোনার কারণে তোমরা দিতে পারছো না, কিন্তু তোমাদের তো একটা রুল নাম্বার তো এসে গেছে, সেই রুল নাম্বারটি এখানে বসাতে হবে। সেই রুল নাম্বারটিও তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ে যাবে। যদি না পাও তাহলে যেই প্রতিষ্ঠান পড়ানো আছে বা যারা এই দায়িত্বে আছে তাদের থেকে তোমরা জেনে নিবে। এছাড়াও তোমাদের এখানে বসাতে হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল, এই অংশটা তোমরা পূরণ করতে পারবে না। এই অংশে প্রতিষ্ঠান প্রদান মানে তোমার যে অধ্যক্ষ রয়েছে তোমার কলেজের, সেই অধ্যক্ষ এখানে একটা স্বাক্ষর দিবেন এবং একটা সিল দিয়ে দিবেন, মানে তার যেই সিল রয়েছে সেই সিলটি এখানে দিবেন। তারপরে যে অংশটুকু এটা বলা হচ্ছে শিক্ষা বোর্ডের জন্য, এখানে তোমরা কিছুই করতে পারবে না, এটা পুরোটাই ফাঁকা থাকবে এবং এটা একেবারে কলেজের শিক্ষকরা এখানে কিছু করতে পারবে না। এটা হচ্ছে যখন তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বোর্ডে জমা নিবে, কারণ তোমরা জানো যে অ্যাসাইনমেন্টগুলোর উপর তোমাদেরকে মার্কিং করা হবে, তো বোর্ডে যখন জমা নিবে তখন কিন্তু এই অংশটুকু বোর্ড পূরণ করবে, মানে পুনঃমূল্যায়নকারী শিক্ষক কর্তৃক পদ নাম্বার। বোর্ডের যে শিক্ষক, বোর্ড থেকে যাদেরকে দেওয়া হবে, যেসব শিক্ষককে দেওয়া হবে সেই শিক্ষক এখানে একটা নাম্বার প্রদান করবেন এবং সেই শিক্ষকের একটি নাম, সেই শিক্ষকের নাম এবং স্বাক্ষর এখানে দিয়ে দিবেন। তার মানে এটা যখন বোর্ডে যখন যাবে খাতাটা, তখন বোর্ডের থেকে এই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করার জন্য যখন দেওয়া হবে তখন যেই শিক্ষক এটা মূল্যায়ন করছে সেই শিক্ষক এখানে নাম এবং স্বাক্ষর দিয়ে দিবেন। এই হচ্ছে তোমাদের মূলত কভার পেজ লেখার নিয়ম, কীভাবে কভার পেজ লিখতে হয়। তো এই কভার পেজের পিডিএফ ফাইলের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে লিখে নিতে পারবে, প্রিন্ট করে নিতে পারবে। লিখলে তো হবে না, হাতে লিখলে হবে না, এটা প্রিন্ট করে নিয়ে তা আমাদের কভার পেজের ব্যবহার করবে। আজকের মতো আমরা এখানে তাহলে বিদায় নিচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন কলেজ, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তোমরা জানো তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন চ্যানেল সবার আগে এবং শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে থাকে। তালুকদার হেল্পলাইন চ্যানেলে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে, আর তালুকদার একাডেমিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুঁজে পেতে যাদের সমস্যা হচ্ছে তারা স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসটিতে তোমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পেয়ে যাবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।